দেখো, তো বলছে এই কোশ্চেনটাতে কি বলা হয়েছে, নরমাল একটা স্প্রিং এর ম্যাথের ভিতরে যে একটি বন্দুকের স্প্রিং কে 40 মিটার সংকুচিত করে কি করা হলো, আহ, আমার 10 গ্রাম ভরের একটি গুলি ছোড়া হলো। ঠিক আছে, স্প্রিংটি যখন সাম্যাবস্থায় পৌঁছে তখন সদ্যমুক্ত গুলির বেগ কত? ঠিক আছে, অর্থাৎ জিনিসটা কি দেখো, যে একটা স্প্রিং সে ধরো একটা নর্মাল কন্ডিশনে ছিল, ঠিক আছে, একটা নর্মাল কন্ডিশনে ছিল, এখান থেকে করা হলো কি, তাকে আমার 40 মিটার সংকুচিত করা হলো, অর্থাৎ এই ডিস্টেন্সটা কত, 40 মিটার। এই ডিস্টেন্সটা সংকুচিত করে কি করা হলো, সংকুচিত করার ফলে কি হবে, এই ধরো এখানে একটা বুলেট ছিল, এই মাথায় বুলেট ছিল, তো সংকুচিত করার ফলে কি হবে, এই স্প্রিংটার মধ্যে একটা কি হবে, আমার এনার্জি চলে আসবে না, প্রত্যায়নী শক্তিটা কি হবে, হাফ অফ কে এক্স স্কোয়ার হবে না। এরপর তুমি যখন কি করবা, এই যখন স্প্রিংটাকে ছেড়ে দিবা, তখন কি হবে, এই এনার্জিটা কি হবে, গতিশক্তির রূপে কি করবে, বুলেটটাকে বাইরে নিয়ে যাবে না। আচ্ছা ঠিক আছে, যদি বুলেটকে বাইরে নিয়ে যায় দেন দেখি আমরা কি হবে, যে তাহলে কি হবে, এই বুলেট বাইরে যাওয়ার যে গতিশক্তিটা, এই বুলেট বাইরে যাওয়ার গতিশক্তিটা কি হবে, হাফ অফ এম বি স্কয়ার হবে, তাই না? তাহলে আমার যখন কি হচ্ছে, একটা বন্দুকের স্প্রিং কে আমি সামথিং একটু সংকুচিত করে যখন আমি কি করব, আহ, তাকে আমি মুক্ত করে দিব, অর্থাৎ স্প্রিংটাকে যখন কি করব ছেড়ে দিব, তখন টোটাল এনার্জিটা কি হবে, বুলেটের গতিশক্তি রূপে কনভার্ট হয়ে যাবে। সুতরাং আমরা কি বলতে পারি, স্প্রিং এর প্রত্যায়নী শক্তি, স্প্রিং এর প্রত্যায়নী শক্তি ইজ ইকুয়াল টু কি, বুলেটের গতিশক্তি। ঠিক আছে, বা জিনিসটা কি, হাফ অফ কে এক্স স্কোয়ার ইকুয়াল টু কি, হাফ অফ এম ভি স্কোয়ার। তো সেখান থেকে কি হবে, হাফ ইন্টু 200 ইন্টু কত, দেখো বল ধ্রুবক আছে 200 ইন্টু এক্স স্কোয়ার কত, 40 স্কোয়ার ইকুয়াল টু কি, হাফ ইন্টু এর কত 10 গ্রাম, ফলে কত 10 বাই কত 1000 কেজি ইন্টু কি ভি স্কোয়ার। এখান থেকে আমরা ভি স্কোয়ার ইজিলি বের করতে পারবো না, বা ভি এর ভ্যালু বের করতে পারবো না। অর্থাৎ জিনিসটা বুঝতে পারছো তোমরা, যে এখানে কি হচ্ছে, তোমার একটা স্প্রিং কে আমি চেপে রাখলে, এই ধরো এখানে চেপে রেখেছি, এর ফলে যে প্রত্যায়নী শক্তিটা হবে, তুমি যদি স্প্রিংটা ছেড়ে দাও সেম শক্তিটা কি হবে, বুলেটের গতিশক্তি রূপে কনভার্টেড হবে। ঠিক আছে, হ্যালো, জি। আচ্ছা ঠিক আছে, বুঝছো তো তোমরা? হ্যাঁ, জি বুঝছি। আচ্ছা ঠিক আছে, দেন হচ্ছে কি আমরা দেখি, ওকে, সুন্দর একটা কোশ্চেন, এই কোশ্চেনটা একটু দেখো, যে একটি হালকা বস্তু ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান, ঠিক আছে, নিচের কোনটির গতিশক্তি বেশি? ঠিক আছে, তাহলে আমরা কি করি, ধরি হালকা বস্তুর ভর কত, হালকা বস্তুর ভর হচ্ছে এম, আর ভারী বস্তুর ভর হচ্ছে এম। ঠিক আছে, যেখানে কি আমার এম থেকে এম বড়। ঠিক আছে, তো দেন আমরা দেখি যে কোনটির গতিশক্তি বেশি। তো আমরা কি জানি, ই কে ইকুয়াল টু হচ্ছে কি, আমরা নরমালি জানি কি, ই কে ইকুয়াল টু পি স্কয়ার বাই 2m। ঠিক আছে, জিনিসটা তো জানো। এখন যেহেতু চিন্তা করো, আমার ভরবেগ ধ্রুব, যেহেতু আমার ভরবেগ ধ্রুব আর 2 এটাও ধ্রুব, তাহলে আমরা কি বলতে পারি, ই কে সমানুপাতিক কি 1/m। ঠিক আছে, অর্থাৎ কি, গতিশক্তি হচ্ছে কি ভরের ব্যস্তানুপাতিক, অর্থাৎ যার ভর বেশি তার গতিশক্তি কম, আর যার ভর কম তার গতিশক্তি বেশি। তাহলে কি, ডেফিনেটলি কি হচ্ছে, যেহেতু এম থেকে এম, সুতরাং কি হবে, যেহেতু এম এর মান বেশি, অর্থাৎ ভারী বস্তুর ভর বেশি, তো ভারী বস্তুর কি হবে, গতিশক্তি কম হবে। অন্যদিকে যেহেতু হালকা বস্তুর ভর কম, হালকা বস্তুর ভর কম, তাই কি হবে, তার গতিশক্তি বেশি হবে। সুতরাং কার গতিশক্তি বেশি, হালকা বস্তুর গতিশক্তি বেশি। জিনিসটা বুঝে গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, দেন দেখো, বলছে কি একটি হালকা ও ভারী বস্তুর গতিশক্তি সমান, নিচের কোনটির ভরবেগ বেশি? ঠিক আছে, গতিশক্তি সমান মানে গতিশক্তি ধ্রুবক, তো আমরা কি জানি, ই কে ইকুয়াল টু পি স্কয়ার বাই 2m, বাকি পি স্কয়ার ইকুয়াল টু কি 2m ইনটু ই কে। ঠিক আছে, এখন এটাও ধ্রুবক এটাও ধ্রুবক, তাহলে কি আমার পি সমানুপাতিক কি রুট পাওয়ার m, ঠিক কিনা, পি সমানুপাতিক রুট পাওয়ার m না। অর্থাৎ কি, যার ভর বেশি হবে তার ভরবেগ বেশি, যার ভর কম হবে তার ভরবেগ কম। তো যেহেতু ভারী বস্তুর ভর বেশি, সুতরাং কি ভারী বস্তুর ভরবেগ বেশি হবে। ঠিক আছে, এগুলো কিন্তু এমসিকিউ তে আসে, মাথায় রাখবা।
জিনিসগুলো বুঝছো তো? জি স্যার। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। দেন হচ্ছে কি এটা কিন্তু এমসিকিউ তে আসে বলে রাখলাম। দেন হচ্ছে ধরো এটাকে আমরা ডকুমেন্ট 11 দেখো আমরা ওই আমাদের আহ, বিভব শক্তি নিয়ে যে কথাবার্তা ছিল, বিভব শক্তি নিয়ে কিছু আমাদের বেসিক জিনিস মাথায় রাখতে হবে। তো ওই জিনিসগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব, ঠিক আছে? অর্থাৎ বিভব শক্তি জিনিসটা কি, সত্যি কথা একটু সিম্পলি বোঝার চেষ্টা করো। ধরো ধরো এখানে মিস্টার এক্স, ও কি করতেছে, ও ভূমির মধ্যে দাঁড়ানো আছে, ঠিক আছে? তো এখন ভূমির মধ্যে যদি সে দাঁড়ানো থাকে, সে ভূমির সাপেক্ষে কি হবে, ভূমির সাপেক্ষে তার পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তির মান হবে কি, শূন্য, ঠিক আছে? এখন সে যদি কি হয়, ভূমি যদি অক্ষ হয়, ভূমি তো অক্ষ, এখন ভূমি থেকে সে যদি কি হয়, এক্স উচ্চতায় দাঁড়ানো থাকে, সে যদি ভূমি থেকে এক্স উচ্চতায় দাঁড়ানো থাকে, তো তাহলে তার বিভব শক্তি ইকুয়াল টু কি হবে, এমজি এক্স, ঠিক আছে? আর সে যদি কি হয়, ভূমি থেকে সে ধরো এক্স গভীরতায় দাঁড়ানো আছে, তাহলে ভূমির সাপেক্ষে এর উচ্চতাটা গভীরতায়, সে যদি মাটির নিচে থাকে, তো ভূমির সাপেক্ষে তার উচ্চতাটা কি নেগেটিভ হবে না? তাহলে তখন তার ভূমিতে মানে যখন সে মাটির নিচে থাকবে তখন তার কি হবে, পটেনশিয়াল এনার্জি হবে কি এমজি ইনটু কি মাইনাস এক্স বা মাইনাস এমজি এক্স। জিনিসটা বুঝে গেছে? অর্থাৎ জি ভূমিতে ভাইয়া। থাকলে জিরো, ভূমির উপরে থাকলে পটেনশিয়াল এনার্জি হয় পজিটিভ, ভূমির নিচে থাকলে পটেনশিয়াল এনার্জি হয় নেগেটিভ। তাহলে দেখো আমরা উক্ত চিত্রে দেখি, উক্ত চিত্রে এ পয়েন্টে কি হবে, বিভব শক্তির মান কত, সে এক্স উচ্চতায় আছে, তাহলে এ পয়েন্টে আমার ইপিএ কত হবে, ইপিএ হবে এমজি এক্স, ঠিক আছে? তারপর দেখো বি পয়েন্টে কি আছে, বি পয়েন্টে এক্স ওয়ান গভীরতায় আছে, তাহলে বি পয়েন্টে ইপিবি কত হবে, মাইনাস এমজি এক্স ওয়ান, ঠিক আছে? দেন দেখো সি পয়েন্টে কি, সি পয়েন্টটা ভূমিতে অবস্থিত, অক্ষের উপর অবস্থিত, তো সি পয়েন্টে বিভব শক্তি কত হবে, ইপিসি ইকুয়াল টু হবে এমজি ইনটু কত, জিরো, কারণ অক্ষের সাপেক্ষে অক্ষের দূরত্ব জিরো, সমান সমান কত, জিরো। তারপর দেখো ডি পয়েন্টটা কি, ডি পয়েন্টটা হচ্ছে যে সে এখানে এক্স পয়েন্ট আছে প্লাস আরো এইচ পয়েন্ট উচ্চতা আছে, তো তার উচ্চতা, টোটাল উচ্চতা কত, এক্স প্লাস এইচ, ঠিক আছে? তাহলে আমার কি হবে, আমার ইপিডি ইকুয়াল টু কি হবে, এমজি ইনটু কি এইচ প্লাস এক্স। জিনিসটা বুঝে গেছে? জি ভাইয়া। এগুলো কিন্তু খালি কল, খালি কল। আচ্ছা ঠিক আছে, দেন আমি আহ, আমরা এর পরেরটাতে যাই। আমার আসলে স্লাইড বানাইতে বানাইতে আজকে দেরি হয়ে গেছিল, বুঝছো? এখন আমার একটা টিউশন ছিল 10:30 থেকে, সেই জন্য আর কি ওরা স্টুডেন্ট কল দিছে। যাই হোক, তো আমরা এর পরের ইয়াটা দেখি। 14 এই কোশ্চেনটা দেখো, এটাও কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট আছে। জিনিসটা কি দেখো, যে এটা হচ্ছে একটা কাঠ, ঠিক আছে? কাঠের উপর একটা প্যারেক গাঁথা আছে, ঠিক আছে? কাঠের উপর একটা প্যারেক গাঁথা আছে। এই প্যারেকটাতে কি করছে, 1 কেজি ভরের একটা হাতুড়ি দিয়ে কি করা হলো, আঘাত করা হলো, ঠিক আছে? এখন আমরা কি জানি, কাঠের মধ্যে প্যারেক দিয়ে আঘাত করলে কি হয়, প্যারেকটা কি হয়, কাঠের ভিতর ঢুকে যায়। তো প্যারেকটা কি হয়েছে, কাঠের ভিতর 0.015 মিটার ঢুকে গেল। তো বলছে কাঠের বাধাদানকারী বল কত। এখন দেখো, সে তো আর প্যারেকটা তো কাঠের ভিতর একদম ডিরেক্ট ঢুকে যাবে না, কারণ কাঠেরও তো একটা বাধাদানকারী বল আছে, ওইটা ভেদ করেই তো সে ঢুকবে, ঠিক কিনা? তো এক্ষেত্রে মেনলি কি হচ্ছে দেখো, যে এই যে প্যারেকটা দিয়ে আমরা যে পরিমাণ ঊর্ধ্বমুখী বলটা দিচ্ছি, ঠিক আছে, মানে সরি নিম্নমুখী বলটা দিচ্ছি, এটাতে দুইটা বল কাজ করতেছে। একটা বল কি, একটা বল হচ্ছে আমার হাতুড়ির ওজন, তুমি হাতুড়ি দিয়ে যখন আঘাত করতেছো, তোমার হাতুড়ির ওজনটাও ওর উপর ক্রিয়া করবে না? তো কি হচ্ছে, একটা হচ্ছে হাতুড়ির ওজন, আর দুই নাম্বারটা কি, দুই নাম্বারটা হচ্ছে যে কি, যে এই হাতুড়ির গতিশক্তি। এই হাতুড়িটা কি হচ্ছে, তোমার 4 m বেগে আঘাত করতেছে না? তো কি হচ্ছে, আরেকটা বল থাকবে প্যারেকের উপর ক্রিয়া করবে, সেটা হচ্ছে কি হাতুড়ির গতিশক্তি। ঠিক আছে, এটা খুবই সিম্পল একটা জিনিস। তুমি চিন্তা করো যে আমি তোমাকে যদি বলি যে সামথিং ধরো একটা বিল্ডিং, ঠিক আছে, একটা বিল্ডিং এর চূড়া থেকে ধরো একটা আপেল, ঠিক আছে, একটা চূড়া থেকে ধরো একটা আপেল একটা মানুষের মাথায় পড়ছে, ঠিক আছে, একটা আপেল মানুষের মাথায় পড়ছে। তো সে যদি মাথায় পড়ে তাহলে কি হবে, এর উপর কয়টা এনার্জি কাজ করতেছে, মানুষের মাথার উপর কয়টা এনার্জি এসে পড়তেছে? একটা হচ্ছে কি আপেলের ওজন, আপেলের ওজনটা এসে পড়তেছে পুরো ওজনটা। দেন হচ্ছে কি আপেলের গতিশক্তি, আপেলের গতিশক্তিও এসে ক্রিয়াশীল হচ্ছে না? আপেলের গতিশক্তি দুইটাই তো কি হচ্ছে,
এর উপর এসে পড়তেছে, রড তো জাস্ট গতিশক্তি আসতেছে না, তার নিজস্ব ওজন আছে না, ভরকেন্দ্রিক যে ওজনটা সেটাও তো ক্রিয়া করতেছে, ঠিক কিনা? তেমন ভাবে এখানে হবে কি, যে আমরা কি বলতে পারি, যে কাঠের বাধাদানকারী বল, কাঠের বাধাদানকারী বল ইজ ইকুয়াল টু হচ্ছে কি হাতুড়ির ওজন প্লাস হাতুড়ির আমি জিনিসটা লিখি, একটা হচ্ছে হাতুড়ির ভর প্লাস কি হাতুড়ির গতিশক্তি, ঠিক আছে? তো কি কাঠের বাধাদানকারী বল কি হবে, বল হবে Fx, ডেফিনিটলি Fx, কারণ কি W ইকুয়াল টু Fs, সেখান থেকে কি Fx, এর মধ্যে x কত, x হচ্ছে এটা, দেন ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে হাতুড়ির ওজন কত mg, mg কত 1 কেজি ভর, ফলো 1 ইনটু 9.8, ঠিক আছে, প্লাস কত হাতুড়ির গতিশক্তি, হাতুড়ির গতিশক্তি কত হাফ ইনটু 1 ইনটু কত 4 স্কয়ার। তো সেখান থেকে কি হবে F ইকুয়াল টু কত হবে, আমার F ইকুয়াল টু হচ্ছে আচ্ছা একটু ওয়েট করো দেখি, F ইকুয়াল টু হচ্ছে আমার 9.8 প্লাস 0.5 ইন্টু 4 স্কয়ার ডিভাইড বাই কত 0.015, ঠিক আছে? বুঝে গেছে? এটা এ নিউটন। অর্থাৎ জিনিসটা কিভাবে আসছে বুঝছো, কাঠের বাধাদানকারী বল ইকুয়াল টু হাতুড়ির ওজন প্লাস হাতুড়ির গতিশক্তি, জিনিসটা বুঝে গেছে তো? জি ভাইয়া। এই টাইপের কিন্তু ম্যাথ আসে পাবনি, বুঝছো? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, যে তোমার যখন তোমার হাতুড়ি দিয়ে আঘাত করবে কি হবে, দুইটা বল হ্যাঁ কাজ বুঝছি। করতেছে, এগুলো কিন্তু ফিউচারে আসবে, আমিও দেখি তোমাদের পরীক্ষা নিলে এরকম টাইপের ম্যাথ দিব কিন্তু, ঠিক আছে? আমরা দেন দেখি, আহ, আচ্ছা এরপর আমরা দেখি জাস্ট 12 নাম্বারটা, আচ্ছা এটা দেখি, দেখ এই কোশ্চেনটা কি বলছে, এখানে বলছে 60 কেজি ভরের একজন ব্যক্তি 180 মিটার পাহাড় উঠতে 2 মিনিট লাগে, তার ক্ষমতা কত? ঠিক আছে, তো আমার তার ক্ষমতা যদি বের করতে হয়, সে কি করতেছে, 60 কেজি ভরের একটা ব্যক্তি, সে কি করতেছে, এখান থেকে সে 180 মিটার একটা পাহাড় উঠতেছে কয় মিনিটে, 2 মিনিটে। তো 2 মিনিটে যদি উঠে, তার ক্ষমতা পি ইকুয়াল টু কি হবে, পি ইকুয়াল টু হবে ডব্লিউ ডিভাইডেড বাই টি, বা কি হবে ডব্লিউ ডিভাইডেড বাই টি থেকে কি বলা যায় এম জি এইচ ডিভাইডেড বাই টি, সেখান থেকে কি তার ভর হচ্ছে 60, তাহলে 60 ইন্টু 9.8 ইন্টু 180 ডিভাইডেড বাই কত টি, টি কত 120 সেকেন্ড, ঠিক আছে? বুঝে গেছে জিনিসটা? তো এখান থেকে আমরা কি করতে পারবো, তো ক্ষমতা ওয়াটে বের করে ফেলতে পারবো, বুঝতে পারছো তো? জি দেন ভাইয়া। দেন হচ্ছে কি আরেকটা, 60 কেজি ভরের একটা ব্যক্তি কি হয়েছে, উক্ত পাহাড়, অর্থাৎ এই পাহাড় যেটা আছে উক্ত পাহাড়ে 40 সেকেন্ডে উঠেন, তার ক্ষমতা কত? সে পাহাড়ে উঠতেছে কি পথে, এ বি পথে, ঠিক আছে? কিন্তু আমরা কি করব, আমরা কি জানি, অর্থাৎ আমরা যখন ক্ষমতা নিয়ে বা কাজ সংক্রান্ত কাজ করি, অর্থাৎ এখানেও তো পি ইকুয়াল টু কি ডব্লিউ ডিভাইডেড বাই টি, এখানে যে ডব্লিউ নিয়ে কাজ করি, ডব্লিউ কি হয় ভূমি থেকে সরাসরি লম্ব দূরত্ব হয় না, তাহলে কি হবে, আমার কি দূরত্ব কাউন্ট করতে হবে, আমার এই দূরত্বটা কাউন্ট করতে হবে, কিন্তু এখানে তো আমাকে দেয়া আছে এবি পথে, এবি পথে তো সে বাঁকা ভাবে উঠছে, আমার খাড়া লম্ব দূরত্ব ব্যবহার করতে হবে না? তাহলে আমরা এখানে কি করতে পারি, আমরা বিসির মান বের করি, আমরা কিভাবে বের করবো, সাইন 30 ইকুয়াল টু হচ্ছে কত বিসি ডিভাইডেড বাই এসি, বা সেখান থেকে কি সাইন 30 মান 0.5 ইকুয়াল টু হচ্ছে বিসি ডিভাইডেড বাই 500, বিসি ডিভাইডেড বাই 500, সুতরাং বিসি ইকুয়াল টু কত 250 মিটার, যার মানে কি আমার এই ডিসটেন্সটা কত, এই ডিসটেন্সটা হচ্ছে 250 মিটার, ঠিক আছে? তো আমরা পি ইকুয়াল টু ডব্লিউ বাই টি, ডব্লিউ বাই টি থেকে কি হবে আমরা দেখি এম জি এইচ ডিভাইডেড বাই টি, তো সেখান থেকে দেখি কি লেখা যায় আমাদের 60 ইন্টু 9.8 ইন্টু কত এইচ কত, এইচ হচ্ছে 250 ডিভাইডেড বাই কত 40, তো এখানে ক্যালকুলেশন করলে আমরা কি হবে ওই ক্ষমতা ওয়াটে পেয়ে যাবো। হ্যালো, বুঝে গেছে জিনিসটা? জি স্যার। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। র্যাম র্যাম হ্যাং হয়ে গেছে আসলে, এতগুলা ফাইল করার ফলে। আচ্ছা যাই হোক, আমরা এখান থেকে ক্লিক করি।
এই কোশ্চেনটা দেখো, সুন্দর একটা কোশ্চেন। 250 মিটার উঁচু একটি ঝর্ণা থেকে পানি মাটিতে পড়ে আনুভূমিক ভাবে নিজস্ব গতিবেগে এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, শক্তির কোনো অপচয় নেই ধরে নিলে কি বেগে পানি বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ ধরো একটা ঝর্ণা ছিল, এই ঝর্ণাটা ধরো 250 মিটার উঁচু। ঠিক আছে, এই 250 মিটার উঁচু একটা ঝর্ণা, এখান থেকে পানি ধরো কি হচ্ছে, এভাবে বেরিয়ে যাচ্ছে, পানি বেরিয়ে গিয়ে এভাবে কি হচ্ছে, আনুভূমিক পথে সে চলে যাচ্ছে। তো বলছে শক্তির কোনো অপচয় নেই ধরে নিলে কি হবে, কি পরিমাণ পানি কি হচ্ছে, পানি কি বেগে বেরিয়ে যাচ্ছে। তাহলে কি হবে, এক্ষেত্রে আমরা কি বলতে পারি, যে প্রাথমিক অবস্থায় ঝর্ণার পানির স্থিতিশক্তি, প্রাথমিক অবস্থায় ঝর্ণার পানির স্থিতিশক্তি ইকুয়াল টু কি, পরবর্তীতে ঝর্ণার পানির গতিশক্তি। ঠিক কিনা, কারণ শক্তির তো কোনো অপচয় হয় নাই, তো যে স্থিতিশক্তিটা ছিল সেটাই পরবর্তীতে কি হয়েছে, গতিশক্তিতে কনভার্ট হয়েছে। তো তাহলে এখান থেকে কি রাখা যায়, যে এম জি এইচ ইকুয়াল টু হাফ অফ এম ভি স্কোয়ার, বা ধরো জি এইচ ইকুয়াল টু হাফ অফ ভি স্কোয়ার, বা ধরো ভি ইকুয়াল টু কি রুট টু জি এইচ, বা কত 2 × 9.8 ইন্টু কত 250। বুঝা গেছে জিনিসটা? জি স্যার। ঠিক আছে, দেন হচ্ছে দেখো আমরা এবার কিন্তু একটা অন্যতম ইম্পর্টেন্ট কোয়েশ্চেনে চলে আসছি। এই জিনিসটা একটু বুঝে শুনে ধীরে সুস্থে জিনিসটা করতে হবে। অর্থাৎ এই ম্যাথটাতে আমাদের কোন রকম ভাবে মানে কনসেন্ট্রেশন ব্রেক করা যাবে না। ঠিক আছে, সরল দোলকের একটা ম্যাথই করাবো, এই ম্যাথটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং ধীরে সুস্থে দেখো যে সরল দোলকটা কিভাবে কাজ করে। তোমাকে বলা হয়েছে কি, একটি সরল দোলকের ববের ভর হচ্ছে 0.2 কেজি। ঠিক আছে, একটি সরল দোলকের ববের ভর 0.2 কেজি, কার্যকর দৈর্ঘ্য 1 মিটার, উল্লম্ব তল থেকে 0.4 মিটার টেনে একে ছেড়ে দেয়া হলো। ঠিক আছে, অর্থাৎ কি দেখো, এই ধরো একটা সরল দোলক, তো সরল দোলকটা ধরো এটা। ঠিক আছে, এটা হচ্ছে ওই সরল দোলক, যার ধরো আমার এই কার্যকর দৈর্ঘ্যটা কত, কার্যকর দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, ববের ভর এম ইকুয়াল টু কত আমার বলে দেয়া আছে 0.2 কেজি, 0.2 কেজি। এখন হচ্ছে কি, একে উল্লম্ব তল থেকে 0.4 মিটার টেনে ছেড়ে দেওয়া হলো। তাহলে কি, অর্থাৎ জিনিসটাকে কি এভাবে দড়ি ভাবে কি হচ্ছে, এভাবে এভাবে টেনে এখানে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, জিনিসটাকে সেটা কত, উল্লম্ব তল থেকে কত 0.4 মিটার। ঠিক আছে, উল্লম্ব তল থেকে 0.4 মিটার টেনে নেওয়া হয়েছে। ঠিক আছে, টেনে কি করা হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে। ছেড়ে দিলে কি হবে, জিনিসটা কি হবে, এভাবে করে চলতে থাকবে না, অর্থাৎ এভাবে করে চলতে থাকবে না। তো তোমাকে কি বলে দিচ্ছে, ধরো এটা ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তো তোমাকে বলছে কি, সাম্যাবস্থান অতিক্রমকালে, সাম্যাবস্থানটা কি, সাম্যাবস্থানটা কি, এই যে সাম্যাবস্থান, সাম্যাবস্থানটা হচ্ছে কি আমার ও এ। ও এ কেন বুঝছো, কারণ সাম্যাবস্থান তো বুঝছো নরমালি, যে একটা বব যদি কি হয়, সে এখান থেকে এভাবে যায় আবার এভাবে আসে, তাহলে সাম্যাবস্থান এটা না। তো এটা হচ্ছে কি, ও এ হচ্ছে সাম্যাবস্থান। তো বলছে সাম্যাবস্থান অতিক্রমকালে ববের গতিশক্তি ও বেগ নির্ণয় করো। ঠিক আছে, তারপর এ ও বি বিন্দুতে শক্তি সংরক্ষণশীলতা প্রযোজ্য হয় কিনা বিশ্লেষণ করো। ঠিক আছে, তো অর্থাৎ এখানে জিনিসটা কি দেখো, যে ববটা যখন বি পয়েন্টে থাকে, ববটা কি হয়েছে, টেনে ছেড়ে দেয়া হয়েছে। বি পয়েন্টে থাকার সময় কি হয়েছে, ববের বেগ কত, 0। ঠিক আছে, বি পয়েন্টে ববের মধ্যে যা আছে পুরাটাই হচ্ছে কি আমার বিভব শক্তি। তো বি পয়েন্টে চিন্তা করো, এই যে তারটা, এই যে রশিটা ও এ, ওবিও কি সেম ভাবে 1 মিটার হবে না, ওবি রেখাটা, এই রেখাটাও সেম ভাবে 1 মিটার হবে না, কারণ তারটা তো 1 মিটারই দৈর্ঘ্য ছিল। তো কি হবে, তোমার এক্ষেত্রে দেখো চিন্তা করো, তাকে উচ্চতা, অর্থাৎ এটা যদি ডি পয়েন্ট দেখি, বি পয়েন্টে থাকাকালীন বস্তুটা কত উচ্চতায় আছে, এটা যদি অক্ষ হয়, এটা যদি সাম্যাবস্থান অক্ষ হয়, সে কি আছে, এই ডি এ উচ্চতায় আছে না, এবং ডি এ উচ্চতাটা কি, ডি এ উচ্চতাকে আমরা লিখতে পারি কি, ও এ মাইনাস কি ওডি। ঠিক কি না, তো এখানে আমরা ওডির দৈর্ঘ্য বের করব। ওডির দৈর্ঘ্য কিভাবে পাবো, ত্রিভুজ পি ও ডি তে ওডি ইকুয়াল টু কি আমার √1² মাইনাস 0.4 স্কোয়ার সমান সমান কত, √0.84। তো 0.84 থেকে আমরা দেখি দৈর্ঘ্যটা কত পাই, 0.84,
0.916 মিটার। ওডি হচ্ছে 0.916 মিটার। ঠিক আছে, তো 0.916 যদি মিটার হয় তাহলে কি হবে, আমার ডি এ দৈর্ঘ্য, এই উচ্চতাটা, এই উচ্চতা ডি এ কত, ডি এ ইকুয়াল টু হবে 1 মাইনাস 0.916 মিটার। তো আমরা করি, ক্যালকুলেশন করি, 1 মাইনাস 0.083 মিটার। ঠিক আছে, 0.083 মিটার। তাহলে আমরা কি বলতে পারি যে সাম্যাবস্থান অতিক্রমকালে, সাম্যাবস্থান অতিক্রমকালে ববের গতিশক্তি কত আর বেগ কত। তো সাম্যাবস্থান অতিক্রমকালে ববের বেগ কত হবে, ভিএ ইকুয়াল টু কি হবে, আমার এখানে তো জিরো ছিল, জিরো হলে কি হবে, জিরো প্লাস টি, ভি স্কয়ার ইকুয়াল টু জিরো প্লাস টি, 2a ইনটু জি ইনটু কত, ডি এ, কারণ এতটুকু দূরত্ব তো সে কি করছে, অতিক্রম করছে। তো কি হবে, সুতরাং ভি এ ইজ ইকুয়াল টু কি হবে, রুট অফ পাওয়ার 2 ইনটু 9.8 ইনটু কি 0.083। আমরা জিনিসটা বের করি, কত হয়, স্যার গুণ 19.6, সরি 0.083 ইনটু 19.6, 1.275, 1.275। ঠিক আছে, 1.275 ms ইনভার্স 1। ঠিক আছে, এটা হচ্ছে কি সাম্যাবস্থান অতিক্রমকালে বেগ। আর সাম্যাবস্থান অতিক্রমকালে তার ববের গতিশক্তি কত হবে, সাম্যাবস্থান অতিক্রমকালে ববের গতিশক্তি ই কে ইকুয়াল টু কি হবে, হাফ অফ এম বি স্কয়ার, বা কত, হাফ ইনটু 0.2 ইনটু কত, 1.275 স্কয়ার। জিনিসটা বুঝছো তো? অর্থাৎ তোমরা জি বুঝতে স্যার। পারছো যে আমরা এখানে এইচটা কিভাবে কাউন্ট করে, জিনিসটা ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, দেন হচ্ছে কি আমরা এরপরে কোশ্চেনটা পারবা না, বাকি অংশটা তোমরা করে নিতে। এ ও বি বিন্দুর, এই যে ধরো এ ও বি বিন্দুতে শক্তি সংরক্ষণশীলতা নীতি ইয়া হয় কিনা। তো কিভাবে করব, এ পয়েন্টে কি আছে, এই পয়েন্টে বস্তুর বিভব শক্তি শূন্য, এই পয়েন্টে বস্তুর বিভব শক্তি শূন্য, যা আছে তা কি পুরাটাই গতিশক্তি, তো উভয় সমষ্টি বের করবা। আবার বি পয়েন্টে কি, বি পয়েন্টে বস্তুর গতিশক্তি শূন্য, তো ই কে বি শূন্য, যা আছে তা কি বস্তুর বিভব শক্তি, সেটা কি হবে আমার ইপিবি, সেটা কিন্তু কি হবে এমজিএইচ, বা কত এমজি ইনটু কি ডিএ। এই জিনিসটা কি আর করে দেয়া লাগবে, তোমরা পারবা না? স্যার এটা পারবো। পারবো ভাইয়া। আচ্ছা ঠিক আছে, দেন আমরা দেখি, আচ্ছা আমরা এই জিনিসটা একটু বলি, একটু জাস্ট আমরা শর্টে এখান দিয়ে প্রাথমিকভাবে বলি, দেন জিনিসটা ইজিলি ক্লিয়ার হয়ে যাবে। দেখো জিনিসটা, ডব্লিউ ইকুয়াল টু কি, পি ইকুয়াল টু কি, পি ইকুয়াল টু ডব্লিউ বাই টি না, বাকি ডব্লিউ ইকুয়াল টু কি এফ এস বাই টি না, সেখান থেকে আমরা কি লিখতে পারি, এফ ইনটু ভি লিখতে পারি না, এটা ইয়ে করে পি ইকুয়াল টু এফ ভি। তো হ্যাঁ আমাদের ক্ষমতার একটা সূত্র হচ্ছে কি পি ইকুয়াল টু এফ ভি। তো এটা তো রৈখিক গতির ক্ষেত্রে, তো কৌণিক গতির ক্ষেত্রে ক্ষমতার সূত্র কি, কৌণিক গতির ক্ষেত্রে ক্ষমতার সূত্র হবে পি ইকুয়াল টু টাউ ইনটু ওমেগা। টাউটা কি দেখো, রৈখিক গতিতে যা এফ কৌণিক গতিতে তা টাউ না, আবার রৈখিক গতিতে যা ভি কৌণিক গতিতে তা ওমেগা না, সেখান থেকে আসছে টাউ ওমেগা। বুঝা গেছে জিনিসটা, পি ইকুয়াল টু এফ ভি বা পি ইকুয়াল টু হচ্ছে কি টাউ ওমেগা, এই দুটো সূত্র মাথায় রাখবা। ঠিক আছে, তো তোমাকে বলছে যে একটি 20 ওয়াট ক্ষমতার পাখা মিনিটে 200 বার ঘুরে, তাহলে তার পি ইকুয়াল টু কত, পি ইকুয়াল টু হচ্ছে 20 ওয়াট, মিনিটে 200 বার ঘুরে। তো ওমেগা ইকুয়াল টু কত, ওমেগা ইকুয়াল টু হচ্ছে যে 2 পাই এন ডিভাইডেড বাই টি। ঠিক আছে, ওমেগা হচ্ছে 2 পাই এন বাই টি, বা কত হবে 60 ডিভাইডেড বাই কত 200 ইনটু 2 পাই, তো 400 পাই বাই 60 বা 40 পাই বাই 60, তাহলে হবে যে 6.67 পাই। ঠিক আছে, তো আমার কি বলছে টর্ক কত হবে, টাউ ইজ ইকুয়াল টু হোয়াট, আমরা কি জানি পি ইজ ইকুয়াল টু টাউ ওমেগা, সুতরাং টাউ ইজ ইকুয়াল টু কত, পি বাই ওমেগা। তো সেখান থেকে আমরা কি করব, 20 ডিভাইডেড বাই 6.67 পাই। এরপর পারবা না ম্যাথটা, বুঝে গেছে হ্যাঁ জিনিসটা? পারবো। স্যার পারবো। আচ্ছা, দেন আমরা এই ম্যাথটা দেখি যে 270 কেজি ভরের কোনো একটি বোঝা ক্রেনের সাহায্যে 0.1 ms ইনভার্স বেগে তোলা হলো, ক্রেনের ক্ষমতা কত। তো ক্রেনের ভর কত দেয়া আছে, m ইকুয়াল টু 270 কেজি। ঠিক আছে, এবং ক্রেনের বেগ দেয়া আছে কত, কত তোমার হচ্ছে যে 0.1 ms ইনভার্স 1। তো আমরা কি করব, ক্রেনের ক্ষমতা p ইকুয়াল টু কত এফ ভি, বা কত
এমজি ইন্টু কত ভি। তো সেখান থেকে করো 270 ইন্টু 9.8 ইন্টু কত 0.1। ঠিক আছে, তো এটা বসাও, এটা বসালে কি হয়ে যাবে, আমাদের ট্রেনের ক্ষমতা চলে আসবে 264.6 ওয়াট। জিনিসটা বুঝে গেছে? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, দেন আমরা দেখি আরেকটা। আচ্ছা দেখো, আমরা এখন চলে আসতেছি আমাদের পাম্পের ক্ষমতা ও কর্মদক্ষতা রিলেটেড বিষয়গুলোতে। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, এই জিনিসগুলো জেনারেলি মানে সৃজনশীলে আসে। ঠিক আছে, সো এই জিনিসগুলো যাতে মিস না করো, এদিকে খেয়াল রাখো। ঠিক আছে, যে অর্থাৎ কি দেখো, একটা কুয়া, শিট, ধরো একটা কুয়া, কুয়াটা হচ্ছে ধরো এরকম একটা কুয়া। এই কুয়াটার আমার কি দেয়া আছে, ব্যাসার্ধ দেয়া আছে, ব্যাসার্ধ কত 4 মিটার এবং উচ্চতা কত 5 মিটার। তার মানে কি কুয়াটা কি একটা সিলিন্ড্রিক্যাল কুয়া, একটা কুয়াটা কি সিলিন্ডার আকৃতির। ঠিক আছে, সিলিন্ডার আকৃতির কুয়া। এই কুয়াকে পানি শূন্য করতে পাম্পের কত 2 মিনিট সময় লাগে। ঠিক আছে, তো এখন হয়েছে কি, বলছে কি উক্ত পাম্পের ক্ষমতা কত। ঠিক আছে, তা আমরা ক্ষমতা কিভাবে বের করব দেখো, আমরা ক্ষমতা পি ইকুয়াল টু কি আমরা জানি কি ডব্লিউ ডিভাইডেড বাই টি। ঠিক আছে, সেখান থেকে আমরা পি ইকুয়াল টু কি করতে পারি, এম জি এইচ ডিভাইডেড বাই টি। ঠিক আছে, তো এরপর দেখো এর মধ্যে কি করা যায়, এম যে আছে, এই এম কে আমরা কি লিখতে পারি, রো ভি জি এইচ ডিভাইডেড বাই টি, রো ভি লিখতে পারি না। দেন হয় কি, এ দেখো এম ইকুয়াল টু রো ভি, এটা তো জানো। তো এরপর যে রো, রো এর পর যে ভি, এই রো এর সাথে যে ভি, এটা হচ্ছে কি ভিটা, কি ভিটা হচ্ছে সিলিন্ডারের আয়তন। সিলিন্ডারের আয়তন কি পাই আর স্কয়ার এইচ, এই জিনিসটা জানো তো, একটা সিলিন্ডারের আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ। তো আমরা কি লিখবো, রো ইন্টু পাই আর স্কয়ার এইচ ইন্টু কি জি ইন্টু কি এইচ। এই এইচটা কি, এই এইচটা হচ্ছে যে পানির কার্যকর উচ্চতা, পানির কার্যকর উচ্চতা। অর্থাৎ একটা জিনিস দেখো, যে উক্ত পাম্প, ধরো আমার আহ সে এইটা হচ্ছে ওই পাম্পটা, মানে ইয়াটা কূপটা, এই কূপের মধ্যে যে পানি আছে এখানে তো পুরা পানি আছে। ঠিক আছে না, এখন তুমি ধরো পানি শূন্য করতেছো, পানি শূন্য করতেছো মানে এখান দিয়ে পানিটা তুলে ফেলতেছো। তো পানি যদি তুলো তুমি কি হবে, একেবারে উপরের প্রান্তের পানি তুলতেছো না, সেটার জন্য একটা এইচ কাজ করবে না, H1। এর তুমি এ প্রান্তের পানিও তুলতেছো না, সেটার জন্য কি করবে H2। একেবারে নিচের থেকেও পানি তুলতেছো, সেটার জন্য কি করবে এইচ। এভাবে ভিন্ন ভিন্ন উচ্চতা কাজ করবে না এইচ হিসেবে। হ্যাঁ। আমরা কি করব এক্ষেত্রে, এই জন্য ভিন্ন ভিন্ন উচ্চতা যেহেতু কাজ করে, আমরা সেক্ষেত্রে কি করব, আমরা এত উচ্চতা তো নিতে পারবো না, এটা তো আমাদের ইন্টিগ্রেশন করে বের করতে হবে। তো আমরা এই জন্য কি করব, আমরা জাস্ট কার্যকর উচ্চতা নিব। তো এখানে কার্যকর উচ্চতা জিনিসটা কি, কার্যকর উচ্চতা হচ্ছে এই যে পানি এর ভরকেন্দ্র যেখানে আছে। এখন একটা পানি যদি কুয়া দ্বারা পরিপূর্ণ থাকে, তার ভরকেন্দ্র থাকে একেবারে মাঝামাঝি বরাবর, একেবারে মাঝামাঝি বরাবর। ঠিক আছে, এই মাঝামাঝি বরাবর কুয়ার ভরকেন্দ্র থাকে। তো কুয়ার ভরকেন্দ্র কত হবে, H/2। অর্থাৎ আমরা কি করব, এই কার্যকর উচ্চতা এটা নিব। ঠিক আছে, তো এক্ষেত্রে কি করব, আমরা কার্যকর উচ্চতা এখানে h ইকুয়াল টু কি লিখবো, H/2। জিনিসটা বুঝে গেছে, ডিভাইড বাই কি পি। তো আমরা দেন এখান থেকে আমরা সবগুলার ভ্যালু বসাই দিই। সবগুলার ভ্যালু যদি বসাই, ভ্যালুটা কি হবে, রো কত, রো হচ্ছে 1000 ইন্টু কত পাই ইন্টু আর স্কোয়ার, আর কত দেয়া আছে 4 স্কোয়ার ইন্টু এইচ আছে 5 ইন্টু জি কত 9.8 ইন্টু এইচ কত H/2, H/2 কত 5/2। ঠিক আছে, 5/2 ডিভাইড বাই টি কত হচ্ছে 120 সেকেন্ড। এখান থেকে কি হবে, আমার ক্ষমতা ওয়াটে বের করব। বুঝছো জিনিসটা কিভাবে আসছে? বুঝে গেছে তো? জি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা দেখি এরপর কি বলছে, 5 ওয়াট ক্ষমতার 80% কর্মদক্ষতার কোন পাম্প দিয়ে কত কেজি পানি 2 মিনিটে 10 মিটার উচ্চতা তোলা যাবে। ঠিক আছে, একটা পাম্পের ক্ষমতা দিয়ে দিছে 5 ওয়াট এবং তার কর্মদক্ষতা দিয়ে দিছে 80%। অর্থাৎ সে তার ক্ষমতা 5 ওয়াট হলেও কি হবে, সে তার টোটাল ক্ষমতার 80% কি করতে পারে, ইউজ করতে পারে। তো ওই পাম্প দিয়ে কত কেজি পানি কি হচ্ছে 2 মিনিটে 10 মিটার উচ্চতে তোলা যাবে। তাহলে আমরা কি করব, পি পি প্রাইম ইকুয়াল টু কি, পি প্রাইম ইকুয়াল টু ডব্লিউ বাই টি, বা সেখান থেকে কি
পি এর 80%, পি এর 80% ইকুয়াল টু কত, ডব্লিউ বাই টি, বা পি এর 80% মানে কি 0.8 পি ইকুয়াল টু কত, mgh ডিভাইডেড বাই টি। তো সেখান থেকে দেখো আমরা কি করব, 0.8 ইন্টু পি 5 ইকুয়াল টু কত, m ইন্টু 9.8 ইন্টু কত, h কত, h হচ্ছে 10 মিটার, h ডিভাইড বাই কত 120। সেখান থেকে আমরা কি হবে, m ইকুয়াল টু হবে 120 ইন্টু 4 ডিভাইড বাই 98। এরপর করে ফেলতে পারবা না? হ্যাঁ পারবো। আচ্ছা দেখো, এবার দেখো আমরা একটা খুবই বেসিক এর একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। হচ্ছে আমাদের ওয়ান অফ দা মোস্ট বেসিক ইম্পর্টেন্ট একটা বেসিক কোশ্চেন, যে একটা কুয়া দিলাম, ঠিক আছে, একটা কুয়া, উক্ত কুয়াকে পানি শূন্য করতে 60% কর্মদক্ষতার পাম্পে 60 সেকেন্ড লাগে, ঠিক আছে। তো বলছে পাম্পের ক্ষমতা কত, ঠিক আছে। তোমার এখানে ধরো উচ্চতা দেয়া আছে, পাম্পের উচ্চতা দেয়া আছে ধরো 10 মিটার, ঠিক আছে, জিনিসটা একটু বুঝো। তো এই যে পাম্প, এই কুয়াটা, এই যে ধরো কুয়াটা, এখানে কুয়াটা আঁকি, এই যে কুয়া কি হচ্ছে, কুয়াটা সিলিন্ড্রিক্যাল, সিলিন্ড্রিক্যাল হলে এর কি, এর ইয়া হচ্ছে 2 মিটার, এর উচ্চতা হচ্ছে কি 10 মিটার। তো এর আয়তন কি হবে, পাই আর স্কয়ার এইচ বা কত, পাই ইন্টু 2 স্কয়ার ইন্টু কত 10, ঠিক আছে। কিন্তু এর কার্যকর উচ্চতা নিয়ে চিন্তা করো, এর তো এবার পানি পূর্ণ নাই, এর তো পরিপূর্ণ পানি নেই, এর পানি আছে কতটুক, একটু। তো এর যদি পানি একটুক থাকে, আমরা কার্যকর উচ্চতা কতটুক নিব, আমরা কার্যকর উচ্চতা তো এখন আমরা মানে h/2 করতে পারবো না, কার্যকর উচ্চতা h/2 কেন করতে পারবো না, কারণ হচ্ছে কি এর পানি আছে অর্ধেক। তো আমার কি হবে, পানি এখান থেকে তুলতে গেলে আমার কি হবে, ভরকেন্দ্র বিবেচনা করতে হবে এ মাঝামাঝি, ঠিক আছে, আমার এর ভরকেন্দ্র বিবেচনা করতে হবে মাঝামাঝি, কিসের, যতটুকু পানি আছে ততটুকের মাঝামাঝি। তো কি করতে হবে, আমার টোটাল এতটুক দূরত্ব কি করতে হবে, জিনিসটাকে তুলতে হবে অন এভারেজ। তো তাহলে হবে কি, আমার কার্যকর উচ্চতা কত হবে, কার্যকর উচ্চতা ইকুয়াল টু হবে h/2, ঠিক আছে, h/2 কোনটা, এটা h2 প্লাস h/2 এর কত 50%, h/2 এর 50%, বুঝছো তো, কারণ আমরা তো কর্মদক্ষতা কি করব, এটার মাঝামাঝি নিব, মাঝামাঝি তো এর 50% না, তাহলে কি হবে h/2 প্লাস কত, h/2 ইন্টু হাফ, তো সমান সমান কত, h/2 প্লাস h/4 সমান সমান হবে 3h/4। এই জিনিসটা বুঝে গেছে? জি স্যার। দেন আমরা কি করব, পাম্পের ক্ষমতা বের করতে বলছে, যার কি 60% কর্মদক্ষতা, তাহলে কি 0.6 পি ইকুয়াল টু কি হবে, 0.6 ইন্টু পি ইকুয়াল টু কি mgh বাই টি, বা ধরো যে কি 0.6 পি ইকুয়াল টু কি রো ইন্টু পাই আর স্কোয়ার এইচ ইন্টু কি 3h বাই 3h বাই কত 4 ইন্টু কি, এখানে জি আছে একটা, ডিভাইড বাই কত 60। এটা ক্যালকুলেশন করলে আমরা পাই যাব না পি এর মান। হ্যাঁ। অর্থাৎ আমরা কার্যকর উচ্চতা কি এটা বুঝছি, আমি মেনলি এটা করার জন্যই এটা বলছি, জিনিসটা বুঝে গেছে তো? হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা ঠিক আছে, দেন তোমাদের আরেকটা লাস্ট ম্যাথ আছে এই টাইপের, জিনিসটা দেখি। এটা একটা বেসিক কোশ্চেন, ঠিক আছে, একটা বেসিক কোশ্চেন, যে একটা ইট, সেটা ধরো শোয়ানো আছে, ঠিক আছে, শোয়ানো অবস্থায় তার দৈর্ঘ্য হচ্ছে 50 সেন্টিমিটার, তার প্রস্থ হচ্ছে 5 সেন্টিমিটার। তো এই ইটটাকে খাড়া করতে, অর্থাৎ ইটটা যখন খাড়া হবে তখন ইটটা কিরকম হবে, এরকম হবে, তখন তার কি হবে, উচ্চতা থাকবে কত 50 সেন্টিমিটার, আর ব্যাস থাকবে কত 5 সেন্টিমিটার, ঠিক আছে। তো খাড়া করতে আমার কি পরিমাণ কাজ করতে হবে, ঠিক আছে। একটা জিনিস চিন্তা করো, এরা যখন শোয়ানো ছিল তখন তার ভরকেন্দ্রটা কই ছিল, ভরকেন্দ্র একদম মাঝামাঝি এখানে ছিল না, ঠিক আছে, তার ভরকেন্দ্রটা মাঝামাঝি এখানে ছিল। তো তো তখন তার ভরকেন্দ্র উচ্চতা কত ছিল, এর ডিসটেন্সটা যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে ভূমি থেকে তার ভরকেন্দ্রের উচ্চতা কত ছিল, 5/2 সেন্টিমিটার ইকুয়াল টু কি 2.5 সেন্টিমিটার, ঠিক কিনা। দেন আমরা যখন এই ইটটাকে খাড়া করব, ঠিক আছে, এই ইটটাকে যখন খাড়া করব তখন ভূমি থেকে উচ্চতা কত হবে, এই দৈর্ঘ্যের মাঝামাঝি থাকবে, তখন তার ভরকেন্দ্রের অবস্থান কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, তার ভরকেন্দ্রটা কি হবে, দৈর্ঘ্যের মাঝামাঝি তো আসবে নাকি। তো তখন তার ভরকেন্দ্র উচ্চতা কত হবে, 50/2 সেন্টিমিটার ইকুয়াল টু কত 25 সেন্টিমিটার। তা আমার কি, আমার কাজটা কি, আমি তোমাদেরকে কি বলছিলাম এর আগে একদিন একটা কথা, এরকম একটা জিনিস থাকলে কাজটা কি ভরকেন্দ্রের সরণ না, মনে আছে তোমাদেরকে বলছিলাম ভরকেন্দ্রের সরণ। তো কাজটা কি, কাজ হচ্ছে ভরকেন্দ্রের সরণ। তো এই ক্ষেত্রে আমার কাজ ডব্লিউ ইকুয়াল টু কি হবে,
mg ইন্টু কি h2 মাইনাস h1 বা কত mg ইন্টু কি 25 মাইনাস 2.5 ইন্টু কত 10 টু দি পাওয়ার মাইনাস 2, কারণ এটা তো সেন্টিমিটারে আছে, ঠিক আছে। তো আমরা এখানে 10 টু দি পাওয়ার মাইনাস 2 দিছি, সমান সমান কত হবে 22.5 mg ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। জিনিসটা বুঝা গেছে? অর্থাৎ আমাদের ভর জি স্যার, কেন্দ্রের বুঝছি। সরণ যে ধরো সেটা শোয়ানো থাকলে তার ভর কেন্দ্র থাকে এই উচ্চতায়, তারপর যখন তুমি দাঁড়ানো করবা তখন তার ভর কেন্দ্র থাকে এই উচ্চতায়। তো এতটুকু উচ্চতা কি করছে, ভর কেন্দ্রের সরণ হয়েছে, তাহলে আমার কি হবে, ইয়া হবে কি mg ইন্টু ডেল এইচ, কাজ হবে mg ইন্টু ডেল এইচ। জিনিসটা বুঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে স্যার, এখন আমাদের বলতে গেলে এই চ্যাপ্টারের ম্যাথ গুলো কমপ্লিট। আমি তারপরে একটা তোমাদেরকে লিংক দিচ্ছি, এখন জাস্ট ওখানে 10 বা 15 মিনিট আমরা থাকবো। ওই তোমাদের যদি আর কোনো ম্যাথমেটিক্যাল টাইপের প্রবলেম থাকে ওই জিনিসগুলো আমরা দেখবো, ঠিক আছে?